এবার বাংলাদেশের উপর খেপে গেলেন ইতালির প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, ইতালির প্রধানমন্ত্রী খেপে গিয়েছেন এবার। হাজত নামাজ যদি পড়ে থাকে আমেরিকায় যাইয়া চুম্মা দিচ্ছে কিভাবে? আমাদের মুসলিম দেশে তো এটা নিয়ম নাই, আমার মুসলিম দেশে তো কোনো এটা নিয়ম নাই। সে যদি হাজত নামাজের অর্থ বোঝে, হাজত তাহাকে বলে, হাজত অর্থ বোঝে। এই দালালরা এই বলে বলে ওই মহিলাটাকে বুড়িটাকে পচাই ফেলছে, ও বুড়ি তো পচে গেছেই। শেখ হাসিনাকে যেভাবে একা ফেলে যাচ্ছে যায় না, এরপর সব শেষে থাকবে পুলিশের নির্যাতন। এক পুলিশ ক্লান্ত হলে আরেক পুলিশ পেটাতো। সেই চেষ্টা করছিল, একটা ধাক্কা বা চাপের জায়গা ছিল, একেবারে অলাভজনক হওয়া সত্ত্বেও এই উড়োজাহাজ কেনা হচ্ছে। মজার ব্যাপারটা যে অলাভজনক এটা বাইরের কেউ বলে নাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার বাংলাদেশের উপর আমেরিকা, ইইউ বা জাতিসংঘ নয়, এবার বাংলাদেশের উপর চরমভাবে খেপে গেল ইটালির প্রধানমন্ত্রী। তো প্রিয় দর্শক, বাংলাদেশের উপর শুধু আমেরিকাই স্যাংশন দেয়, অন্য কোনো দেশ দেয় না। এবার কিন্তু খেলা দেখাতে চলেছে ইটালি। তো প্রিয় দর্শক, ইটালি কেন বাংলাদেশের উপর খেপে গেল এবং প্রধানমন্ত্রীর উপর খেপে গেল তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, এখন জলমনে প্রশ্ন উঠতেই পারে, ইটালির সাথে বাংলাদেশের আবার কি কারবার চলছে? তো প্রিয় দর্শক, তাই বলবো নিউজটি সম্পূর্ণ দেখুন। সেই সাথে প্রিয় দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন আজকের এই নিউজটির মাধ্যমে। সেটা হলো বাংলাদেশ থেকে এয়ারবাস কিনতে যাচ্ছে প্রধানমন্ত্রী, আর এই এয়ারবাস কিনতে গিয়েই ঘোর বিপদ ডেকে আনছেন প্রধানমন্ত্রী। তো প্রিয় দর্শক, কি সেই ঘোর বিপদ? ক্ষমতায় টিকতে পারবে কিনা প্রশ্ন উঠছে এখন। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমেই এই সব প্রশ্নের উত্তরগুলো আপনি জানতে চলেছেন। সেই সাথে প্রিয় দর্শক, আরও একটা মোস্ট গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন আজকের এই নিউজটিতে। সেটি হলো বাংলাদেশের বিরোধী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ার হাই কমিশনার এবং পাকিস্তানের হাই কমিশনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছে। তো প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে বৈঠক এটা স্বাভাবিকভাবে মেনে নিলেও পাকিস্তানের হাই কমিশনারের সাথে বৈঠক কিন্তু আওয়ামী লীগ সরকার সহজেই মেনে নেবে না। তো প্রিয় দর্শক, এই বিষয়টিকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে ধোঁয়াশা, আর এই ভিডিওর মাধ্যমেই জানতে চলেছেন সেই গুরুত্বপূর্ণ নিউজটি। তাই বলবো দর্শক, আজকের নিউজটি না টেনে পুরোপুরি দেখুন। আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। এবার বাংলাদেশের উপর খেপে গেলেন ইতালির প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, ইতালির প্রধানমন্ত্রী খেপে গিয়েছেন এবার বাংলাদেশের শ্রম নীতি নিয়ে। ইনকিলাব পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা সর্বপ্রথমে পড়ে শোনাই। বাংলাদেশের শ্রম বিষয় নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ইতালি। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা বিপুল অর্থে কেনাবেচার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত মঙ্গলবার ইতালির মন্ত্রিসভার এক বৈঠকের পরে প্রকাশ করা ভিডিও বার্তায় তিনি বলেন, কূটনৈতিকেরা বাংলাদেশের শ্রম ভিসা কেনাবেচার বিষয়টি তুলে ধরেছেন। বাংলাদেশ ইতালির একটি ভিসা 15,000 ইউরো প্রায় 18 লাখ টাকা করে বিক্রি করে বলে জানিয়েছে তারা। নতুন ব্যবস্থা পাশ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, আমাদের একটি ইউরোপের দরজা খোলা ছিল, যেই দরজাটি দিয়ে ইউরোপে লক্ষ লক্ষ বাংলাদেশি এই পর্যন্ত প্রবেশ করেছে। সেই ইটালির বৌদ্ধ পথটি ইটালি যেভাবে আপনার এগ্রিকালচার সহ বিভিন্ন ক্ষেত্রে ভিসা দিচ্ছিলেন, আর সেই ভিসাগুলাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে মানুষ আসছিলেন, যেখান থেকে ফ্রি ভিসাটা দেওয়া হয় আর সেই ভিসাটা বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় 18 লক্ষ টাকার মতো। তারা যে তথ্য পেয়েছে, আর সেই তথ্য পাওয়ার কারণে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের যে দুর্নীতিবাজ যারা মানুষ পাচার করছে তাদের প্রতি খেপে গিয়ে উনি বলেছেন যে এটার জন্য ভেরি সুন উনি এই মাসেই পদক্ষেপ নেবেন, এবং সেই পদক্ষেপে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের শ্রমবাজার হারাতে পারে বহু মানুষ। অন দা ওয়ে যারা ইটালিতে আসার আছেন তাদের জন্য এটা কঠিন হতে পারে, এবং ভবিষ্যতে যারা আসতে পারতেন তাদের দরজাটাও বন্ধ হতে পারে। একেবারে অলাভজনক হওয়া সত্ত্বেও এই উড়োজাহাজ কেনা হচ্ছে। মজার ব্যাপারটা যে অলাভজনক এটা বাইরের কেউ বলে নাই। বাংলাদেশ বিমানের নিজস্ব তারা একটা কমিটি করেছিল, সেটা রিপোর্ট দিয়েছে। পরে অবশ্য একটা ফান হয়েছে, সেই ফানে আসছি। আচ্ছা, বলা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত জানুয়ারিতে দেখতে পায় দুটি এয়ারবাস A350 উড়োজাহাজ কিনলে তাদের বড় ধরনের লোকসান হবে। এরপর গত 22 এপ্রিল একটি নতুন কমিটিকে বিষয়টি মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়, এবং মাত্র 3 দিনের মধ্যে নতুন কমিটির সিদ্ধান্তে উপনীত হয় যে এয়ারবাসের উড়োজাহাজ কেনা লাভজনক হবে। বিমান একটা কমিটি করে দিয়েছিল, মানে আমি এটাও একটু অবাক হয়েছি, বাংলাদেশে একটা কমিটি মোটামুটি সহিভাবে কাজ করেছে এবং তারা বলছে যে এই ফ্লাইট পরিচালনা করা
লসের হবে। মানে আমি একটু অবাকই হয়েছি, বাংলাদেশে ধরনের কমিটি আছে যারা বিমান এই কমিটি কেন করেছে তারা বোঝার পরও ইমানের সাথে দায়িত্ব পালন করেছেন, কিন্তু লাভ হয় নাই। কমিটি পুনর্গঠন এবং 3 দিনের মধ্যে, মানে 3 দিনের মধ্যে আপনি ডিসাইড করে ফেলতে পারছেন যেটা প্রফিটেবল হবে। এই হচ্ছে ব্যাপার। এখন এই এয়ারবাস কেনার কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে এই কারিগরি আর্থিক মূল্যায়নের উপর নির্ভর করছিল চূড়ান্ত সমঝোতা স্মারক, যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফেরতযোগ্য $5 মিলিয়ন প্রতিশ্রুতি ফি দিতে হবে। আচ্ছা, আগের কমিটি 6 মাস ধরে, মানে এই নতুন কমিটি 3 মাস, আগের কমিটি 6 মাস ধরে এই অ্যানালিসিস করেছে। এই করে তারা দেখেছে এয়ারবাসের উড়োজাহাজ কেনা হলে এর জন্য বিমানকে 25 বছরে, মানে একটা উড়োজাহাজগুলোর যে লাইফ টাইম, তাতে $463.08 মিলিয়ন পর্যন্ত নগদ আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। 46 কোটি, মানে প্রায় $500 বিলিয়ন তার ক্ষতি হবে। এই 5 মাস পর বিমান বোর্ড মূল্যায়ন কমিটি পুনর্গঠন করে এবং একটি কমিটির সাবেক প্রধান ও বিমানের প্রকৌশল পরিচালককে পরিবর্তন করে। বোর্ড সভার কার্যবিবরণী অনুযায়ী 3 দিন সময় দেওয়া হয়। নতুন কমিটি বলছে লাভজনক হবে, যেটার ক্ষেত্রে তারা অনেকগুলো জিনিস কল্পনা করে নিয়েছেন। যেমন বলা হচ্ছে তাদের হিসাবে অনুযায়ী যদি কেবিন ফ্যাক্টর 92% হয়, এই রিপোর্টেই পরের অংশে আছে বাংলাদেশে অত্যন্ত ডিমান্ড আছে বিমান এমন জায়গায় তারা ফ্লাইট পরিচালনা করে। কেবিন ফ্যাক্টর মানে হচ্ছে কত পার্সেন্ট সিট আসলে যাত্রীদেরকে দিয়ে অকুপাইড হয়, মানে এটা 76% আছে এই মুহূর্তে। সুতরাং এটা মানে যেখানে সবচেয়ে বেশি ডিমান্ড আছে এই জায়গাগুলোতে ফ্লাইট পরিচালনা করার পরেও এই পরিস্থিতি। সুতরাং 92% হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু বোয়িং, আপনি এটার জন্য পুরো ট্রেডিশনাল সময় থেকে যেহেতু এটা আছে, আপনার পাইলটরা, কেবিন ক্রুরা ট্রেইন বোয়িংয়ে, ওটা যন্ত্রাংশ, এটা গ্রাউন্ড হ্যান্ডলার যারা আছেন তারা সবাই এই বোয়িংয়েই অভ্যস্ত। এখন নতুন করে আপনি যখন এয়ারবাস আনবেন, অনেক এয়ারবাস কিনলে হয়তো একটা সময়ে সেটা পরিস্থিতি ভালো দাঁড়াতে পারে, কিন্তু ইনিশিয়ালি তো আপনাকে এগুলো সবগুলোর পেছনে বিনিয়োগ করতে হবে। এটা একটা বিশাল বিনিয়োগ করতে হবে, এবং এই বিনিয়োগ যখন আপনি করবেন তখন এই টাকাগুলো আপনার জন্য বিরাট আর্থিক চাপ তৈরি করবে। আপনাকে পাইলট ট্রেনিং দিতে হবে, এখানে আছে ডিটেল, তাদেরকে রীতিমতো ফ্লাইট থেকে উইথড্র করে লম্বা সময় ট্রেনিং দেবেন, এই সময় আবার এগুলো চালাবে কে, এগুলোর অল্টারনেটিভ আনতে হবে। এভাবে টেকনিক্যাল দিক থেকে এটা খুবই বড় ঝামেলা তৈরি করবে। এরকম অনেকগুলো ফ্যাক্টর, অনেক ডিটেইলড আছে, আপনারা যারা আগ্রহী তারা একটু পড়ে নেবেন। আমি আমার টেকটুকু একটু বলি, সেটা হচ্ছে আপনি এই সিদ্ধান্তগুলো কখন নিচ্ছেন, যখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রা সংকটে চরমভাবে পড়ে আছে এবং কোনো মুক্তির কোনো সম্ভাবনা আসলে আপনার নেই। অস্ট্রেলিয়া ও পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। প্রথমেই প্রশ্ন উঠলো যে অস্ট্রেলিয়া হাই কমিশনারের সাথে বৈঠক করছেন মির্জা ফখরুল, এতে খুব একটা দোষের নেই, কিন্তু এই যে পাকিস্তানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা বিএনপির, এটি আগে সাধারণত দেখা যায় না, এবং এটাকে ক্ষমতাসীনরা এখন ক্যাশ করার চেষ্টা করবে। এই তো গেল রব উঠবে, বলবে যে এই যে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি তার নিজের রূপে ফিরে গেছে, এরকম নানান রকম কথাবার্তা বলবে। পাকিস্তানের হাইকমিশনার যদি সরকারের সাথে বসতো বা সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে, তাতে তাদের জাত যাইতো না, কিন্তু এখন তো জাত গেল বলে রব উঠবে। এটা স্বাভাবিক, রাজনীতিতে যেই বিরোধিতা, তাতে পাকিস্তান হলো অচ্ছুত, মানে কোনোভাবেই এটা ধরা যাবে না, এরকম একটা বিষয়ে পরিণত হয়েছে গত 10-15 বছরের রাজনীতিতে। এবং আওয়ামী লীগের নেতারা যেভাবে প্রকাশ্যে একেবারে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে, কিন্তু ঠিকই পাকিস্তানের সাথে প্রোটোকল রক্ষা হয়, ফজলিয়াম ন্যাংরাম বিনিময় হয়, এই পাশে যায় ওই পাশে আসে, তো এতেও কোনো সমস্যা হয় না। কিন্তু কেন জানি বিএনপির সাথে যখনই নাকি এই নামটা চলে আসে পাকিস্তান, তখনই একেবারে লাফালাফি শুরু হয়ে যায়। এখন হয়তো সেটাই হবে। খবর হচ্ছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এই দুটি বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানিয়েছেন। জানা গেছে মির্জা ফখরুল বেলা 11টা থেকে দুপুর 12:15 পর্যন্ত গুলশানে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন। এরপর বিকালে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মির্জা ফখরুল। প্রায় 1 ঘন্টা ব্যাপী এই বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। এই বৈঠকের এইটুকুই খবর। এখানে কি আলোচনা হয়েছে না হয়েছে, এটা কখনো আগেও যেমন হয় না, এবারও কোনো বক্তব্য দেয়নি কোনো পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একটা টুইট করে সাবজেক্ট দেয়, এখানে হয়তো অস্ট্রেলিয়া দিলেও দিতে পারে, কিন্তু পাকিস্তান হয়তো দিবে না। কি আলোচনা বা কোনো গুরুত্ব আছে কিনা, নিছকই সৌজন্য কিনা, এটা বোঝা যাচ্ছে না। তবে যেটা ধারণা করা যায় যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সাথে হয়তো এমনিতেই সৌজন্য একটা সম্পর্ক রক্ষা করা, ভারতের সঙ্গেও যেমন করতে চাই বিএনপি, তেমনি পাকিস্তানের সঙ্গে এটাকে একটা সাধারণ মাপে নিয়ে আসতে চায়। এটা হয়তো একটা কৌশল থাকতে পারে, এবং মানে ভারতকেও হয়তো একটা মেসেজ দিতে পারে দলটি এই সুযোগে। আর অস্ট্রেলিয়া যেহেতু একটা পশ্চিমার শক্তি, বাংলাদেশের সঙ্গে অনেকদিনের সম্পর্ক আছে, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে সেই দেশের পার্লামেন্টে একাধিকবার কথা উঠেছে। সুতরাং হয়তো বিএনপির স্ট্যান্ড বা বিরোধী দলের স্ট্যান্ড, কিভাবে নির্বাচনটা হলো, বাংলাদেশের মানবাধিকারের পরিস্থিতি কি, বিচার বিভাগ সহ প্রশাসন, সব মিলিয়ে হয়তো একটা যেই অবস্থাটা, সেই অবস্থাটা হয়তো ব্যাখ্যা করতে পারে বা আলোচনা করতে পারে, এবং এই ব্যাপারে হয়তো গণতান্ত্রিক দেশ হিসেবে অস্ট্রেলিয়ারও হয়তো সাহায্য কামনা করতে পারে বা সহযোগিতা কামনা করতে পারে, এটা ধারণা করা যায়। তবে এটা ঠিক, যেহেতু পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে এই প্রথমবার হয়তো বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এটা তারা জানান দিয়েছে, এখন এটা নিয়ে নিঃসন্দেহে আমার ধারণা
যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হয় বিবৃতি দিবে, অথবা কোনো কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করবেন এবং এই ব্যাপারে তিনি বিশদভাবে ব্যাখ্যা দেবেন এবং বলবেন যে বিএনপি যে কোন শক্তি কার মদতে চলে সেটা মানে বোঝা যাচ্ছে, এরকম হয়তো একটা সমালোচনা দেবে এবং এটা স্বাভাবিকই বলা যায়। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।